নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তীর্থস ব্লগস ওয়ান্স অ্যাগেন। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধর প্রভাব এবার সরাসরি আমাদের রান্নাঘরে এবং রোজকার জীবনে যানবাহনে পড়তে শুরু করে দিয়েছে। পার্ডেন মি। আস্তে আস্তে গ্যাসের সাপ্লাইতে এফেক্ট পড়ছে আমাদের দেশে। সবাইকে গ্যাসের বুকিং কেউ করতে পারছেন না। তেলে এফেক্ট পড়ছে আমাদের ক্রুড অয়েল ঢুকতে। এবং এই মুহূর্তে সবার ভেতরে একটা ভয় ঢুকে গেছে যে পশ্চিম এশিয়ার এই যে যুদ্ধ হচ্ছে, ইউএসএ আর ইরানের যে দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, এর ফলে ভারতের অর্থনীতিতে কত প্রভাব পড়বে এবং ভারতের সাধারণ মানুষের জীবন কি হতে চলেছে। কাছেই মনে হচ্ছে সংকট। হ্যাঁ, চিন্তার কারণ অবশ্যই আছে, এবং সেই চিন্তার কারণ থেকে রক্ষার জন্য কি সেটার একটা উদাহরণ আমি আপনাদের আজকে দেব ছোট্ট ভিডিও। বন্ধুরা, স্ট্রেট অফ হরমুজ, আমাদের মোট তেলের 30% আমরা বাইরে থেকে আমদানি করি, মোট ক্রুড অয়েলের, এবং মোট গ্যাসের 80% আমরা বাইরে থেকে 2/3 আমরা বাইরের দেশ থেকে আমদানি করি। অর্থাৎ 100টা সিলিন্ডারের মধ্যে 66টা সিলিন্ডার আমরা বাইরের দেশ থেকে আমদানি করি। প্রথমে আসি তেলে। এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ থেকে ভারত একটাও অয়েল ট্যাঙ্কার আনতে পারছে না। ইরান পুরোপুরি ব্লক করে দিয়েছে স্ট্রেট অফ হরমুজকে। শুধু ভারতই না, পৃথিবীর আরো অনেক দেশ এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ থেকে কিচ্ছু নিতে পারছে না, পাস করাতে পারছে না। ডোনাল্ড ট্রাম্পের অনেক দাদাগিরি হয়েছে যে মার্কিন নৌবাহিনী দেখে নেবে, ইরানকে মিসাইল ছুঁড়ে মারা হবে, এই করা হবে, ওই করা হবে, কিন্তু কিন্তু ইরানিয়ান নৌবাহিনী কোনো দিক দিয়ে একটা জাহাজকেও পাস করতে দিচ্ছে না। আজকেই একটা জাহাজ পাস করতে গেছে, তাকে হিট করা হয়েছে, এবং 22 সেটা ভারতীয়রা ছিলেন, 22 জন ভারতীয়, তাদেরকে উদ্ধার করেছে ওমান। তারা ইরানের স্পষ্ট বক্তব্য, একটা জাহাজও যদি এখান দিয়ে পাস করতে যায় আমরা তাদের হিট করব। নট আ সিঙ্গেল লিটার অফ অয়েল উইল পাস থ্রু স্ট্রেট অফ হরমুজ। এবং এইভাবে এই রকম যে দেশগুলো মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল, তাদের কাছে এই মুহূর্তে ঈশ্বরকে রাশিয়া। এবার আমি কিছু জিনিস বলি। ভারতকে এই মুহূর্তে রাশিয়া কত, ভারত এই মুহূর্তে যে তেলটা কিনছে সেটা রাশিয়ার কাছ থেকে কিনছে অল্টারনেট ওয়েতে, কারণ স্ট্রেট অফ হরমুজ দিয়ে আনতে পারছে না। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমরা 30 দিন পর্যন্ত ভারতকে ছাড় দিচ্ছি, তারা রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল কিনতে পারে। এবং তার বিপরীতে বিদেশ মন্ত্রক বলে দিয়েছে যে ওসব ছাড়পত্রর কোনো গল্প নেই, আপনারা আপনাদের এই ছাড়পত্র নিজেদের কাছে রাখুন, আপনারা যুদ্ধ করছেন তার জন্য আমাদের সাধারণ মানুষ খেসারত দেবে না। আমরা পুরো ফেব্রুয়ারি মাস ক্রুড অয়েল কিনেছি রাশিয়ার কাছ থেকে, তার স্পষ্ট আমাদের কাছে উদাহরণ আছে। এবং সত্যি সত্যি তারা নিজেদের ভারতবর্ষের মোট ক্রুড অয়েলের প্রায় 20% রাশিয়ার কাছ থেকে কিনেছে। সেই জন্যে এখনো আমরা কিনবো, যেহেতু আপনাদের যুদ্ধের কারণে আমরা মধ্যপ্রাচ্য থেকে সাপ্লাই আনতে পারছি না। তো এই যুদ্ধের কারণে গোটা পৃথিবীতে ক্রুড অয়েলের দামটা আগে একবার দেখে নিই। কিছুদিন আগে পর্যন্ত গোটা পৃথিবীতে ক্রুড অয়েলের দাম 120 লিটার পার ব্যারেল চলে গেছিল, যেটা ছিল যুদ্ধের আগে 60 লিটার পার ব্যারেল, মানে প্রায় দুগুণ হয়ে গেছিল। ডোনাল্ড ট্রাম্পের অনেক আশ্বাসবাণী যে হ্যাঁ, এই যুদ্ধ আমরা কিছুদিনের মধ্যে মিটিয়ে ফেলবো, ইরান দমে যাবে, আমরা একটা শিডিউলে যুদ্ধ করছি, এটাও একটা শিডিউল আছে, তো হয়ে যাবে। তো সেই আশ্বাসবাণীর দরুন দাম পড়লো $90 পার ব্যারেলে, 1.5 গুণ সেই রয়েই গেল। রাশিয়ার যে ক্রুড অয়েল, সেটার দাম যুদ্ধের আগে ছিল প্রায় $62 পার ব্যারেল, এবং ভারতকে তখন 62 নয়, $64 পার ব্যারেল, এবং ভারতকে তখন রাশিয়া
ক্রুড অয়েল দিত $60 পার ব্যারেলে, অর্থাৎ নিজের আসল দামের 4 টাকা কমে দিয়ে দিত, $4 কমে দিয়ে দিত তেল ভারতকে। ভারতের সাথে এতই ভালো সম্পর্ক রাশিয়া। এখন ভারতের মতো অন্য সব দেশ যারা বাইরের তেলের উপর নির্ভরশীল, তারা রাশিয়ার কাছে গিয়ে ছুটেছে, কোনোভাবে বাঁচাও আমাদের, যা হয়েছে ভুলে যাও আগে। তো এত যে দেশ এবারে রাশিয়ার কাছ থেকে চাইতে শুরু করে দিয়েছে এবার, এবং এভাবে তো রাশিয়ার পক্ষে এত সাপ্লাই রাতারাতি বাড়ানো সম্ভব নয়। রাশিয়াকে এই যে ডিমান্ডটা, এটাকে পুরোপুরি যে কভার আপ করতে গেলে কিছুটা সময় দরকার। সেই জন্য রাশিয়ার তেলের দাম এখন এক ঝটকায় $22 বেড়ে গেছে প্রত্যেক ব্যারেলে, এবং চলে গেছে 84 থেকে 88-তে। এখনো রাশিয়া ভারতকে তেল দিচ্ছে সেই 68 বা $69 প্রতি ব্যারেলে, অর্থাৎ ভারতের কাছে দাম বাড়িয়েছে মাত্র $8 থেকে $9 প্রতি ব্যারেল, কিন্তু নিজের যে আসল দাম সেটার থেকে প্রায় $20 কমে ভারতকে দিচ্ছে রাশিয়া তেল। সুতরাং ভাবুন রাশিয়ার সাথে বন্ধুত্ব ভালো রাখাটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। হয়ে গেল তেলের ব্যাপার। এবার আসি গ্যাসে। যেটা বললাম, আমাদের যে মোট গ্যাস, সেই গ্যাসের 2/3 আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, বাইরের দেশ থেকে কিনতে হয়। স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসতো সেটা, মানে 100টা সিলিন্ডারের মধ্যে 66টা সিলিন্ডার বাইরে বাইরে থেকে আসতো। এখন সেটা আসবে আসবে কোথা থেকে? রাশিয়া থেকে। এই 66টার মধ্যেও আবার 80 থেকে 90% মাত্র আসতো স্ট্রেট অফ হরমুজ দিয়ে, বাকি অন্য পথে আসতো। তো ওই 80 থেকে 90% এখন ওই কিনতে হবে রাশিয়ার কাছ থেকে। তো তো এইভাবে এই যে আসবে গ্যাস, গ্যাস আসতে, মিডিল ইস্ট থেকে গ্যাস আসতে তো সময় লাগতো 8 থেকে 9 দিন, কারণ ছোট রাস্তা, মিডিল ইস্ট ভায়া পার্সিয়ান গালফ, স্ট্রেট অফ হরমুজ হয়ে 8 থেকে 9 দিনে পৌঁছে যেত আমাদের মুম্বাইতে। কিন্তু রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ঘুর পথে, আমি আপনাদের সামনে একটা ম্যাপ রাখবো, ঘুর পথে মিশর হয়ে সোজা ভারতের মুম্বাইতে পৌঁছতে সময় লাগবে কমসে কম 25 দিন। এবং এখন হাহাকার পড়ে গেছে ভারতের বাজারে, অ্যাডভান্স বুকিং করে রাখছেন লোকে, যে গ্যাস ভবিষ্যতে পাবো, কত টাকায় পাবো, পাবো কি পাবো না আদৌ। সেই জন্যে এটা এটা একটা খুব পয়েন্ট, ইন্টারেস্টিং পয়েন্ট। তো এটার জন্য একটা অল্টারনেট ওয়ে ভারত রাশিয়ার সাথে করে রেখেছে, যেটা অপারেশনাল নয় এখনো, একটা অল্টারনেট ওয়ে। এটার জন্য আমি একটা ছবি আপনাদের সামনে রাখলাম, দেখুন এটা একবার। এবার দেখুন এখানে একটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি। যে ছবিটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হলো ইস্টার্ন ম্যারিটাইম করিডোর। আমাদের যেটা এক্সিস্টিং রুট রাশিয়া থেকে তেল আনার এবং গ্যাস আনার, সেটা হলো সেন্ট পিটার্সবার্গ, বাদিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, পোর্ট অফ সেন্ট পিটার্সবার্গ থেকে সোজা এতখানিটা 8675 নটিক্যাল মাইলস রাস্তা পার হয়ে মিশরের কাছ থেকে এসে সোজা মুম্বাই। এটা হলো রাশিয়া থেকে কারেন্ট আমাদের যে রুটটা তেল আনার এবং গ্যাস আনার, সেটা। এর ছাড়াও আমাদের আরেকটা রুট প্রপোজ করা হয়েছে, ভারত সরকার এবং রাশিয়া সরকারের মধ্যে কথা হয়ে রয়েছে, যেটা পোর্ট অফ ভ্লাদিভস্টক। সেখান থেকে রাশিয়া থেকে আসবে সোজা চেন্নাই অবধি 5647 নটিক্যাল মাইলস পথ হবে সেটা। সেটা চীনের পাশ দিয়ে সোজা ফিলিপিন্স হয়ে আসবে আমাদের চেন্নাইতে। এবং এটার যে ডিস্টেন্স,
সেটা কতখানিটা ডিস্টেন্স সেভ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 3028 নটিক্যাল মাইলস ডিস্টেন্স কম হয়ে যাচ্ছে এবং সময় কমে যাচ্ছে 16 দিন। আমাদের এক্সিস্টিং রুটে সময় লাগে 25 দিন। কেন বারবার খবরের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাস আসতে সময় লাগবে, আপনারা 25 দিন দেখছেন? কেন আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে খবরের চ্যানেলে দেখানো হচ্ছে 25 দিন কথাটা? কারণ রাশিয়া থেকে গ্যাস আসতে, তেল আসতে সময় লাগে 25 দিন ভারতে। এবং একটা প্রপোজড রুট যেটা রাখা হয়েছে সেটার দরুন এসে যাবে 9 থেকে 10 দিনে। সেই জন্যে আমি এটাকে আর একটু বেশি ধরলাম, 12 থেকে 13 দিনও ধরতে পারেন আপনারা, 13 দিনও ধরতে পারেন আপনারা। তো সুতরাং সময় প্রায় 10 থেকে 12 দিন কমে যাবে। টাইম সেভিংস এখানে তো দেখাচ্ছে 16 দিন। তো এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ পয়েন্ট রাশিয়ার থেকে তেল আনার। যখন এই রুটটা অপারেশনাল হয়ে যাবে এবং যুদ্ধের দরুন অপারেশনাল যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো। সুতরাং বুঝতেই পাচ্ছেন ভারতের রাশিয়ার সাথে এই মুহূর্তে সম্পর্কটা ভালো রেখে চলা কতটা দরকার, এবং অনবরতই ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো। সে কারণেই যেই সময় ডোনাল্ড ট্রাম্প বলেছে যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দরকার নেই, সেই সময় কিন্তু রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনেছে, কারণ ভারতের সেই স্বাভাবিক বুদ্ধিমত্তা আছে। এবং রাশিয়ার কিন্তু এখন অর্থনীতি যথেষ্ট ভালোর দিকে আবার এগোচ্ছে, কারণ তারা যুদ্ধে ইনফ্যাক্ট ভ্লাদিমির পুতিন বলেও দিয়েছে যে আমরা ইরানকে সাপোর্ট করব, অ্যাক্টিভলিও সাপোর্ট করতে রাজি আছি। কেন রাজি আছি? কারণ ওই আমেরিকার দাদাগিরিকে দমাতে রাশিয়া যা ইচ্ছে তাই করতে পারে। আর গোটা পৃথিবীতে যখন রাশিয়ার তেলের গ্যাসের এত চাহিদা বেড়ে গেছে তখন তাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী, তাই তারা এখন নামতে প্রস্তুত এক প্রকার। এখন তো ইন্টেলিজেন্স দিয়ে যথেষ্ট হেল্প করছে ইরানকে, পরে গিয়ে হয়তো দেখবো অ্যাক্টিভলিও হেল্প করলো যুদ্ধাস্ত্র দিয়ে, নিজে যুদ্ধে নেমে। তো কি হবে সেটা পরেরই ব্যাপার। শুভ শুভ কামনা করি ভবিষ্যতের জন্য, বাজে কিছু না ভেবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভিডিওটা ভালো লেগে থাকলে, কিছু ফ্যাক্টসগুলো ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন তীর্থস ব্লগস চ্যানেলটাকে। আমাদের ইনস্টাগ্রামে নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, সেখানেও দেখবেন। ফেসবুকেও আমরা ভিডিও আপলোড করি, দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি।